রিমান্ডে ভয়ঙ্কর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। আওয়ামী লীগ নেতাদের টাকায় হত্যার টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না বললেন সার্জিস আলম। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রিমান্ডে ভয়ঙ্কর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। আওয়ামী লীগ নেতাদের টাকায় হত্যার টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের। ঢাকা সহ সারা দেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। তাদের টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর 3 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনে বুধবার এ অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত। সুব্রত বাইন ছাড়াও অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এমএএস শরীফ। এদিন সুব্রত বাইন সহ 4 আসামিকে বিকেল 3:15টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। বেলা 3:42 কঠোর পুলিশ প্রহরায় তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। রিমান্ড শুনানির শুরুর আগে আদালতের সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন, সত্য কথা লিখবেন, আমি যা তাই লিখবেন, আমারও তো পরিবার আছে, কিন্তু আমি 1987 সাল থেকে কোনো প্রতিবাদ করিনি। সাংবাদিকরা এত খবর রাখেন, 2.5 বছর আগে আমার আয়নাঘরে রাখে সেই খবর নাই। 2022 সালে হ্যান্ডকাপ পরিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে আয়নাঘরে রাখা হয় জানিয়ে বলেন সেখানে রড দিয়ে পিটিয়েছে। 5 আগস্ট রাত 3টার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। তিনি বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখেন বলে জানিয়ে সুব্রত বলেন, কে মরতে চায়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পর শুনানি করেন। তিনি বলেন, আসামিরা খুবই আলোচিত, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাদের সঙ্গে আরও কারা জড়িত এবং অস্ত্র উদ্ধারের জন্য 10 দিনের রিমান্ড প্রয়োজন। আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, সুব্রত বাইন আজকে মিডিয়ার সৃষ্টি, 4 দলীয় জোট সরকার এই লিস্ট করে, এরপর আর কোনো সরকার কোনো লিস্ট করেনি। এই আসামিকে ভারতে 3 বার গ্রেফতার করা হয়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 6 তারিখে নরসিংদীর ভুলতা এলাকায় ফেলে রেখে চলে যায়। রিমান্ড আদেশের পর সুব্রত বাইন আদালতকে বলেন, আমার নামাজ যেন কাজা না হয়। তখন আদালত পুলিশকে বিষয়টি দেখতে বলেন। এদিকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে প্রাথমিকভাবে কি তথ্য পাওয়া গেল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে রোমহর্ষক তথ্য পাওয়া গেছে। অস্ত্রগুলি ও টাকার উৎস জানার চেষ্টা চলছে। এলাকা ভিত্তিক তাদের সদস্যদের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে, তবে ওইসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, গোয়েন্দা কার্যালয়ে তাদের নেওয়ার পর 4 জনকে আলাদা করে ফেলা হয়। প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে। অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দেয়। ওই অস্ত্রগুলো মগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ওই সন্ত্রাসীরা 5 আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয়। এলাকা ভিত্তিক ওইসব সন্ত্রাসীর তালিকা অনেক বড়, তবে তাদের নাম পুলিশের খাতায় নেই। তারা সবাই উঠতি বয়সী এবং এলিট শ্রেণীর বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। অপরদিকে শুটার আরাফাত ও শরীফের কাছ থেকে তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে গোয়েন্দারা বাইন ও মাসুদের মুখোমুখি হন। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে দেশকে অস্থিতিশীল করার মিশনে নেমেছিল বলে জানান তারা।
টার্গেট কিলিং এর পর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে তা প্রচার করারও পরিকল্পনা ছিল তাদের। টার্গেটকৃত 3 দলের বিএনপি, জামায়াত ও এনসিপি ভেতর রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে তাদের ধারণা ছিল, আর এজন্য প্রতিবেশী একটি দেশে অবস্থানরত আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। অস্ত্র, গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাতো ওই নেতারা। হুন্ডির মাধ্যমে টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া হতো। হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর সীমান্তে। এজন্য তারা কুষ্টিয়া আস্তানা গেড়েছিল বলেও গোয়েন্দারা জানান। কুষ্টিয়া থেকে তারা ঢাকায় বেশ কয়েকশো অস্ত্র তাদের ক্যাডারদের কাছে পাঠিয়েছেন বলেও স্বীকার করেন। ওইসব ক্যাডারদের তালিকা ধরে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারে ডিবির একাধিক টিম কাজ করছে। বিএনপির সমর্থক হয়েও কেন আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন গোয়েন্দাদের এমন প্রশ্নে সুব্রত বাইন জানান, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম প্রথম দিকে রাখা হয়। এ কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। পরে বিএনপির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তিনি দেশে ফিরতে পারেননি। তার ঘনিষ্ঠজনরাও ছিল বিপদে। 5 আগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাকে এড়িয়ে যান। এ কারণে তিনি আওয়ামী লীগের পক্ষ নেন এবং বিএনপি সহ সমমনাদের টার্গেট করেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণের রায়কে বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রেখে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারেক রহমান বলেন, যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে, যোগ করেন তিনি। তরুণ প্রজন্মের ভাইয়েরা ও দেশবাসী, আগামী জাতীয় নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা প্রতিনিধি করবে, সেটা জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন, বলেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন, কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণের দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ফ্যাসিস্ট নয় কোনো তাবেদারদের তাবেদারি। আগামী নির্বাচন হওয়া উচিত ফ্যাসিবাদের দোসরদের মূলোৎপাটনের নির্বাচন। মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের গোল চত্বরে এক পথসভায় তিনি একথা বলেন। বুধবার দিনাজপুরে কয়েকটি পথসভায় সার্জিস আলম বলেন, স্বাধীনতার 54 বছর পরেও ভোটাররা মার্কা দেখে ভোট দিলে বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। যে লোকটা ভালো কাজ করে, আপনাদের পাশে থাকে, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে, তাকেই আপনারা জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলা বাণিজ্য চলছে। কোনো একটি রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য রাজনৈতিক দল নিরপরাধ মানুষকে হয়রানি, টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির জন্য মামলা বাণিজ্য শুরু করেছে। এ মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না। সার্জিস আলম বলেন, উত্তরাঞ্চলে কোথায় কি সমস্যা, যেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপদেষ্টার কাছে বলবো। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায় তাদের আগে দেখতে হবে মানুষ কি চায়।